যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অ্যাক্সেসিবল লাইব্রেরি এবং এফএসডির যৌথ উদ্যোগে এখন শুরু হচ্ছে কোয়ারেন্টিন রিডিংসের পঞ্চম পর্যায়। এই পর্যায়ে আপনারা শুনছেন নলিনী বেরার উপন্যাস সুবর্ণরেণু সুবর্ণরেখা, গ্রন্থ পাঠে চন্দ্রলেখা সিনহা, শ্রুতিগ্রন্থ নির্মাণে শুক্লা রায়। শুরু হচ্ছে সুবর্ণরেণু সুবর্ণরেখা, আজ ১২ পর্ব। পৃষ্ঠা ১৬৫, পঞ্চদশ অধ্যায়ের পরবর্তী অংশ। জলোদ্ভব দেশ বা পুলিন দেশ কথাটা ঘুরপাক খাচ্ছিল মাথার ভিতর, যার মানে চরভূমি। কোথায় শুনেছি বা পড়েছি ঠিক মনে পড়ছিল না। এর বহুদিন বাদে মহাভারত খুলে ফের কথাটা আবিষ্কার করি। ৩৩০তম অধ্যায়ের আদি বিষ্ণুমূর্তির দর্শনার্থে নারদের শ্বেতদ্বীপগমন শীর্ষক পাঠ্যাংশে শ্বেতদ্বীপের উল্লেখ রয়েছে। তার আগে জম্বুদ্বীপের কথা শুনেছি। জম্বুদ্বীপেই তো অবস্থিত ভারতবর্ষ, যা সমুদ্রের উত্তর ও হিমালয় পর্বতের দক্ষিণ, তাই তো ভারতবর্ষ। নারায়ণ বিষ্ণুর অনুমতিক্রমে ব্রহ্মার মানসপুত্র নারদ শ্বেতদ্বীপে গমন করেছিলেন। সুমেরু পর্বতের শিখর দেশে উঠে বায়ুকোণে দৃষ্টি নিক্ষেপ করলেই নাকি ক্ষীর সমুদ্রের উত্তর দিকে শ্বেতদ্বীপ, জেগে ওঠা চরভূমি। আমি আসমুদ্র ভারতবর্ষের ম্যাপ পয়েন্টিং করেও শ্বেতদ্বীপের অক্ষাংশ দ্রাঘিমা নির্ণয় করে উঠতে পারিনি। অথচ নারদ শ্বেতদ্বীপের ভিতরেই অনেক গ্রাম, নগর, ক্ষেত, খামার, গোচারণ মাঠ, বন, বাদার দেখেছিলেন। সেখানে অনেক সোনা, রূপা, তামার পাহাড় ও খনি দেখেছিলেন। দ্বীপের ভিতর সুন্দর সুন্দর পাখি, সুশোভিত জলাশয় দেখেছিলেন। নলবেণু, সরস্তন্য, কুশ ও কিচক ও গহ্বরম একো এবাতি জাতে তোহহ মদ্রাক্ষং বিপিনং মহৎ ঘোরং প্রতি ভয়াকারং ব্যালোলুক শিবাজিরম। নাকি তিনি নলবন, বাঁশবন, সরবন, সটিবন, কুশঘাস ও লতাগুল্মে ভর্তি এক জঙ্গল দেখেছিলেন, যা ছিল সাপখোপ, পেঁচা ও শেয়ালের অন্ধকারময় আবাসভূমি। নারদ সংহিতাতেও কি এই জেগে ওঠা শ্বেতদ্বীপের চরের কথাই বলা হয়েছে? এই চর নিয়েই কি প্রজাদের মধ্যে বেঁধেছিল, মাঝে মধ্যেই বেঁধে যেত ধুন্ধুমাল লড়াই, রণ মহারণ? অনেকগুলো বছর বাদে অনুরূপ একটা চর জেগে ওঠার কাহিনী পড়ে নেব চর কাশেমে। চরের বুকে পলিমাটি, সে তো মাটি নয়, ক্ষীর। যেমন নরম তেমনি মোলায়েম। সেই মোলায়েম মাটির কোল ঘেঁষে ঘেঁষে প্রথম জাগবে হেউলি গাছের ছোপা, তারপর জন্মাবে হোগলা পাতা, সবুজের তুলি বুলানো জল ও চরের মাঝ সীমানা। হাওয়া আসবে দক্ষিণা, ঢলক খেলবে উত্তরে। হাওয়া আসবে পশ্চিমা, ঢলক খেলবে পূবে। তারপর ধীরে ধীরে জন্মাবে দু এক ছোপা কই ও কত ও কাশ। দুর্বার দল মাঝ চরে ঝলমল করবে আলো শিশিরে। পাখি আসবে নানা রকম, কাঠঠোকরাও আসবে, মাথায় লম্বা ঝুঁটি, তবে একটু দেরিতে। বড় গাছ কই, হিজল ছইলা বইন্না। পাখির ঠোঁটে ঠোঁটে দানা আসবে, ছড়িয়ে পড়বে এখানে ওখানে। জন্মাবে চারা গাছ, ক্রমে প্রবীণ প্রাচীন অশ্বত্থ, পাকুড়, আম, বাবলা, আরো কত কি। আসলে দেখছি সব চরেরই উৎপত্তি, অবস্থিতি ও প্রকৃতি একই রকম। বছর ঘুরতে না ঘুরতে অনাবাদী বৈশাখী পালের পলিমাটিতেও আবাদি আখ, চীনাবাদাম, খেড়ি, তরমুজ না জন্মাক চরের মাটি তা বলে অফলা থাকলো না। এমনিতেই জন্মালো চাগড়া চাগড়া কাঁটা, বিড়ি বেগুনের ঝাড়, কাটা ফুল, আকন্দ, ফণিমনসার গাছ, কুল গাছ। কোথাও কোথাও বেনাবুদা বা কুশঝাড়ের ছায়াঘন পিঙ্গল মাটিতে ঈষৎ পিঙ্গল বর্ণেরই ছাগল, হাঁচি ঘাস। বৈশাখে খর রৌদ্রের দ্বীপ্রহরে যখন উড়াল ঘূর্ণিঝড় রোল খেতে খেতে পশ্চিম থেকে পূবে যায় বা পূব থেকে পশ্চিমে, তখন বড় নদীতে স্নানে আসা অমুক বিশুইয়ের বউ, তমুক বধূকের বউ উদলা গায়ে আচমকা কেঁপে কেঁপে ওঠেন, এই রে, ওই বুঝি ধুলো উড়িয়ে সৈন্যদল এলো, ওই বুঝি যুদ্ধ বেঁধে গেল বৈশাখী পালে। কারণ তাদের ঘরে গিয়েও তো ওই অলম্ভুষ দ্বারকাকটা
বেঁধে গেল অলম্বুজ তারকাসটা। কুচলা কি চল্লা গাছের ডালে বসে আগেই বলে এসেছিল, যুদ্ধ আসছে, যুদ্ধ আসছে, যুদ্ধ আসছে। জল থেকে লাফিয়ে উঠে পড়েছিলেন বিশুই বধূকদের বধূরা। তারপর যখন দেখলেন সৈন্যদল নয়, তখন আলো মুখপুরি। সৈন্য কাঠে দেখলু, বাও বাতাসে তো ধুলা উড়েটে। বলতে বলতে ফের ঝাঁপিয়ে পড়লেন জলে। সৈন্যদল নয়, আচমকা ঘূর্ণিঝড়ে বৈশাখী পালের ধুলা উঠছে। পৃষ্ঠা 167। বস্তুত সত্যিকারের সৈন্য তো তারা দেখেননি। সৈন্য যেটুকু দেখেছেন ওই যাত্রাদলে সাজ পরা, তাও তো হাতে নকল পিস্তল, নচেত রাংতা মোড়া কাঠের তলোয়ার বা তীর ধনুক। বৈশাখী পালে যুদ্ধ হলে এবার তারা খাকি পোশাক পরা না হোক, গামছা পরা, লুঙ্গি পরা সত্যিকারের সৈন্য দেখবেন, তাই তাদের বড় আগ্রহ। শুধু নদীতে নাইতে আসা বিশুই ঘরের বধূক ঘরের বউয়েরাই নন, বৈশাখী পালে যৎসামান্য হুড়ি হলেও নদী পারের নদী সেপারের লোকজনও কাঁটাধারে এসে দাঁড়ান, বাঁশঝাড়ের আড়ালে বেশ মৌজ করে বসে থাকেন, স্নান করায় হচ্ছিলায় নদী জলে ডুবে থাকেন অনেকক্ষণ। এই গ্রীষ্মে তেমন কিছু হলো না। ঝপঝপ করে বর্ষা নেমে গেল। আষাঢ়ের ফেনা ভর্তি ঘোলা জলে নদীও ভরে এলো। নদী ধারে ডাঙায় কালো কালো অজস্র কাঠপিঁপড়ের দঙ্গল। বৈশাখী পালে ফের চালা বেঁধে মাছ ধরতে এসে গেল রগড়া, কাঠুয়া পাল, বহরা দাঁড়ি, আমলা দাঁড়ির কেঁয়ট কৈবর্তরা। ফের বর্ষাতি কুমড়ার লৈলতি চালাঘর ছাপিয়ে সুর তুলল আকাশে। আখের পুয়া পোঁতা হলো, মাদা করে করে লাগানো হলো পাল বেগুনের চারা, উচ্ছে, ঢেঁড়স, পটল, মূলোর রাক্ষসে বীজ। বীজ থেকে গাছ, গাছ থেকে ফুল, ফুল থেকে ফল ধরার আগেই সেই ছাতনা গাছের বাসিন্দা অলম্বুজ দাঁড়কাকটা ঘাড় লম্বা করে ফের ঘন ঘন ডাকতে লাগলো। দাঁড়কাকের ডাক, তার মানেই কিছু অশুভ সংবাদ। বৈশাখী পালের অস্থায়ী ছাউনি গেড়ে যারা চাষাবাদ শুরু করেছিলেন, ওই হাটুয়া জনমানুষরা, তারা মনে মনে জেনেই গেলেন, বুঝেই গেলেন যুদ্ধ আসছে। এরপরে দুদিনও কাটল না, জমিদারের লাঠিয়াররা এসে সাঁওতাল বস্তি, ধাঙড় বস্তি, লিলিপুট শুয়োরগুলোর মতো সারা বৈশাখী পাল ঘোঁত করে চষে ফেলল। লাউ লতি ছিঁড়ল, কাঁকুর কুমড়ো, কাঁকুয়ারের লতি শেকড় শুদ্ধ উপড়ে ফেলল। দখলদারিরা সুরসুর করে বৈশাখী পালের মায়া ছেড়ে ঘরে এসে যে যার মাগের পাশে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়লেন। তারাশঙ্করের কালিন্দী পড়েও জেনেছিলাম মাটি কারো বাপের নয়, মাটির দাপের। রায়হাট গ্রামের প্রান্তেই ব্রাহ্মণী নদী। ব্রাহ্মণীর স্থানীয় নাম কালিন্দী, লোকে বলে কালী নদী। এই কালী নদীর ওপারে চর জাগিয়াছে। জমিদারগণের প্রত্যেকের দাবি চর তাহার সীমানায় উঠিয়াছে, সুতরাং সেটা তাহারই খাস দখলের প্রাপ্য। মহাজন দুইজনের প্রত্যেকের দাবি তাহার নিকট আবদ্ধীয় জমি সংলগ্ন হইয়া চর উঠিয়াছে, সুতরাং চর তাহার নিকট আবদ্ধীয় সম্পত্তি বলিয়া গণ্য হওয়া উচিত, এবং নাকি তাহাই হইতে হইবে। প্রজা কয়েকজনের দাবি কালীর গ্রাসে এপারে তাহাদের জমি গিয়াছে, সুতরাং ওপারে যে ক্ষতিপূরণ কালী দিয়াছে সে প্রাপ্য তাহাদের, আর কারোর সঙ্গে নয়। প্রথম চর নিয়ে দাঙ্গা বেঁধেছিল দাপুটে জমিদার মহাজন প্রজাদের সঙ্গে। দখলদার গরিব গুবড়ো সাঁওতালদের। নবীন লোহারের লাঠির এক ঘাই একজন মুসলমানের মাথা হয়ে গিয়েছিল দুটুকরো, ঠিক এখানকার বৈশাখী পালে মহিলা একাডাঙে যেমন। দ্বিতীয় দাঙ্গাটা বেঁধেছিল নয়াচরে উদীয়মান কলের মালিকের সঙ্গে। কলের মালিকের দোর্দণ্ড প্রতাপে আর নিজেদের মধ্যে কাইহর পাপিলো এর বিশ্বাসঘাতকতায় গরু, ছাগল, কাড়া, মোষ, বোচকা বুচকি, ঘটি বাটি, থালা গিলাস, গিনা তাটিয়া, সঙ্গে আরো কিছু লটবহর নিয়ে চর ছাড়তে বাধ্য হয়েছিলেন সাঁওতালরা। কেউই প্রতিবাদ করলেন না। সাঁওতালদের পুরুষের দল আপনাদের পাড়ার প্রান্তভাগে বসিয়া উদাস বিষণ্ণ দৃষ্টিতে শক্তিমত্ত দখলদারির জনতার দিকে নির্বাক হইয়া চাহিয়া রহিল। পৃষ্ঠা 168। তা বলে সরাসরি প্রতিবাদ না করলেও বৈশাখী পালের দখলদার কেঁয়ট, কৈবর্ত, রাজু, সদ্গোপ চাষিদের কারোর কারোর চোখ যে পাকা তরমুজের মতো লাল হয়ে গিয়েছিল, সে খবর জমিদারের লাঠিয়ালরা ঠিক সময়ে পৌঁছে দিয়েছিল বাবুঘরে। আমার আবাল্য কৈশোরে দেখা সেই রোহিণীগড়ের বাবুঘর, গড় বাড়ি,
ফর্সা ফর্সা আর্য সদৃশ মানুষদের আবাসস্থল। সেই গৌরকান্তি দেহ, গলায় দোদুল্যমান ধপধপে পইতে, হাতের খাতা টেনে তাতে শূন্যের পর শূন্য লেখা, মুখে অনর্গল বিড়বিড় করে বলা, সব উড়ি গেলা, আও কিছু নাই। দার্শনিক চিন্তাভাবনায় মনকে উদ্বেল করা সেই কত সব বাণী। গড়বাড়ির সঙ্গে ভ্রমরগড়, ভ্রমর, বড়জিয়াপল্লী, প্রেমোন্মাদ রাজকুমারকে জড়িয়ে কত সব প্রচলিত কিংবদন্তি। গড়বাড়ির পশ্চাতে ভৈরবেশ্বর জিউর মন্দির, তার সংস্কার সাধনায় প্রাক্কালে পিলপিল করে উঠে আসে কালো কালো ডেউ পিঁপড়ে, আর তার ঐতিহাসিক তাৎপর্য। আবিষ্কার করে ফেলি, এহেন বাবুঘরেও একদা একদল পোষা লাঠিয়াল ছিল, আর ছিল ইয়া লম্বা মোচওয়ালা কালীবাগদি, তার ডান হাতে ছটা ছটা আঙুল ছিল। বাবু লক্ষ্মীনারায়ণ ষড়ঙ্গীকে খবর দিয়ে গেল এই কালীবাগদি যে বৈশাখী পালের জবরদখলকারীদের কারোর কারোর চোখ ছিল তরমুজের মতো গাঢ় লাল। তাই শুনে শঙ্কিত জমিদার পরের দিনই ঘোষণা করে দিলেন, বৈশাখী পাল তিনি বেচে দেবেন খদ্দের চাই। সন্তোষ দাস ভনই 125 বিঘা পালটি আর বাবু বিক্রি করিবে। দেখো খরিদ্দার, খরিদ্দার বাবু খুঁজিতে আর নতুন খরিদ্দার মিলিলা তার, কাঠুয়া পালরে ঘরটি আর বীর কালিদাস নামটি তাহার। মহাভারতের যুদ্ধের বীর সেনানী ভীম, অর্জুন, নকুল, সহদেব, ঘটোৎকচ, অভিমন্যু, কর্ণ, দ্রোণ, দুর্যোধন, দুঃশাসনের মতোই নাম সব বৈশাখী পালের যোদ্ধাদেরও। বীর কালিদাস, বীর কালিদহ, বীর বিকুমণ্ডল, বীর কুবের পাত্র, বীর সন্তোষ পাত্র, বীর বেণীপাত্র, বীর গয়া দত্ত, গুলাব খাঁ, বীর বিপিন দলি, বীর কালীজানা, কানাই জানা, বীর জলধর দাস, কুশল, উৎকল, মগধ, চেদি, বিরাট, তাম্রলিপ্ত, কামরূপ, রাজ্যের মতোই গ্রাম নাম সব। পৃষ্ঠা 169। রগড়া, কাঠুয়া পাল, বহরা দাঁড়ি, নেগুড়িয়া, তেঁতুলিয়া, তারাডিহা, মাটিহানা, পেটবিন্ধি, রথ কাহালিয়া, সাঁকারা দাঁড়ি, আমলা দাঁড়ি, কুচলা দাঁড়ি, সম্পন্ন চাষি গৃহস্থেরই গ্রাম সব। বৈশাখী পালের জমি কিনতে তারা তো এক পায়ে খাড়া। বৈশাখী পালের ছাতনা গাছে তো গাছে সারা দিনমান খাদ্যান্নের সামনে ভ্রাম্যমান থেকে ওই সব গ্রামগুলোর ঘুরে ঘুরে সেই অদ্ভুত দ্বারকাকটা প্রতিদিনই জানান দিয়ে আসছে, কার জমি কে বেচে, যুদ্ধ আসছে। বীর কালিদাসকে সঙ্গে নিয়ে অতঃপর রোহিণী সিআরডি হাই স্কুলের হেডমাস্টার এম এ সেই শ্রী উমেশচন্দ্র দে রোহিণীগড়ের ভিতরে প্রবেশ করলেন। উমেশ মাস্টারকে সঙ্গে যে করি, গড় ভিতরকু যাইবে কালী। অমন ঢ্যাঙ্গা লম্বায় 6.5 ফুট লোকটা মাথা হেঁট করে কিনা আরেকজন বেঁটেখাটো লোককে সঙ্গে নিয়ে রোহিণীগড়ের অভ্যন্তরে ঢুকে পড়লেন। ইংরেজিতে বোম্বাস্টিক ট্রিপলেমে লোকটার জমি জমা সংক্রান্ত বিষয়ে অত কিসের আগ্রহ, মাথা ঘামানো, যা শুনেই কেমন যেন গা রিরি করে উঠল আমার। যে সে লোক তো নন, তিনি যে শ্রী উমেশচন্দ্র দে দি গ্রেট। আর তাছাড়া গড়বাড়ির পাষাণ কঠিন অন্দরমহলটা সে যতই সারা চবুতরা, দালান, কবুতর, পায়রার কুহরেও দর্শনার্থীদের কলরবে গমগম করুক না, তবু বড়ই হিমশীতল, তাপোত্তাপহীন আর নিস্তব্ধ। যন্ত্রণালয়ে অনেকক্ষণ আলোচনা চলল, অনেক দর কষাকষি হলো। তার মধ্যে কত যে টিকটিকি খিলানের আজে ভাঁজে থেকে কতবার যে ডেকে উঠল টিকটিক করে, কত যে কবুতর পায়রার ডানা ঝাপটিয়ে খিলন অলিন্দ আলোড়িত করে বাইরে উড়ে গেল ফরফর করে। তবু যেন নিস্তব্ধতা কাটল না। দর উঠল 14,000। 125 বিঘা পালকু আর 14,000 টাকা দর তাহার। ইহা মনে শুনি কি আনন্দ হেলা। বায়না নামা করি ঘর ঘুরিলা। শুধু বায়না নামার টাকা কেন, কড়াই গন্ডায় সব টাকাই নাকি মিটিয়ে দিয়েছিলেন বীর কালীদহের দল। কালিদাস তো নন, লোকে বলে কালীদহ। কালীদহ, কালীদহ, শুধু কি কালীদহ, সঙ্গে উমেশচন্দ্র আরো একজন। 4 আনা, 2 আনা, 6 আনা হেলা। উমেশ মাস্টার তাকু কিনিলা। 2 জনের পালে শেয়ার থিলা। 3 লোকে দেখো যাই মিশিলা। গল্পটা কেমন সাদামাটা আকর্ষণহীন হয়ে যাচ্ছে না? ঘাটে স্নানে আসা দরপাট বধূ বিষুইদের বধূরা জলকেলি খেলতে বসে তাদের দৃশ্যপটে হঠাৎ ধুধু বৈশাখী পাল এসে পড়লে
ওকে জল ছিটিয়ে তখন হয়তো জানতে চাইতেন, কাইলো তোর বৈশাখী পালে এখনো তো যুদ্ধ হেলানি, কই বৈশাখী পালে এখনো তো যুদ্ধ হলো না। এখন এই যেমন আমি সন্তোষ দাসের কাছে বৈশাখী পালের পাঁচালি শুনতে শুনতে উদ্ব্যস্ত অধীর হয়ে পড়েছি। প্রথমে এ কিনলেন জমি, তারপর কিনলেন ও, তারপরেও কিনলেন রামশ্যাম, যদুও মধুরা। দাম দিয়েই তো কিনছিলেন ক্রেতারা। তবে আবার কখন কি কারণে যুদ্ধ বাঁধলো? আমি অপেক্ষায় আছি, অপেক্ষায় কখন যুদ্ধ বাঁধবে, কখন শুনবো কার কপালে কি লেখা ছিল। বিধি যাহা লেখিয়াছে কপালে, বৈশাখী পালে গো বৈশাখী পালে। তল্লাটের একমাত্র নামজাদা পূজা গড়ের দুর্গা পূজা। খোদ কুমোরটুলি থেকে কুমোর এসে 1 মাস ধরে সোৎসাহের সগৌরবে প্রতিমা গড়তেন। সেই দুর্গা পূজা এসে যায় বাবু চৌধুরী লক্ষ্মীনারায়ণ ষড়ঙ্গী জমির রেজিস্ট্রি মুলতুবি রাখলেন। পৃষ্ঠা 170। দুর্গা পূজার ভিড় আসিলা মোর, পূজা শেষে বন্দোবস্ত করি দিবা যে আর। পূজা শেষে জমি রেজিস্ট্রিকৃত করা গেল না, ঝামেলার উপর ঝামেলা। তারপর তো বছর ঘুরতে না ঘুরতে লোকান্তরিত হয়ে গেলেন বাবু চৌধুরী লক্ষ্মীনারায়ণ। নোটে রাষ্ট্রীয় মুড়লো, গল্পও ফুরলো। বৈশাখী পালের 125 বিঘা উর্বর জমি নির্বিবাদে ভোগ দখল করে চাষের ফসল ঘরে তুলে দিতে লাগলেন বায়নাদার কালী দত্তের দল। ধনধান্যে পুষ্পে ভরে উঠল বৈশাখী পালের ধরিত্রী। বৈশাখী পালের পশ্চিমে অবস্থিত ছাতিনা গাছে বসবাসকারী অলম্বুজ দ্বারকাকটা কিন্তু হেঁড়ে গলায় তখনও সমানে ডাকতে থাকলো, তার মানে কোনো ভুল নেই, যুদ্ধ আসছে, যুদ্ধ আসছে, যুদ্ধ আসছে। পরে তো বইও পড়েছি এ ঘটনার বছর আগেই, ইংরেজি 1943, বাংলা 1350 সালে বাত্তা বন্যা পীড়িত বাংলায় 50-এর মন্বন্তর ঘটেছিল। নিদারুণ ক্ষতি হয়েছিল মেদিনীপুর জেলারও, নাকি যেখানে সেখানে পড়ে থাকতো মৃতদেহ নরকঙ্কাল, তাই খেয়ে দেদার পেট ভরাতো শকুন, কুকুর ও শেয়াল। এক স্থানে একটি নারীর মৃতদেহ দেখিলাম, সে একখণ্ড মলিন ছিন্ন বস্ত্র একটি মাটির ভাণ্ড আঁকড়াইয়া রহিয়াছে। পরলোক যাত্রা প্রাক্কালেও সে তাহার যথাসর্বস্ব ফেলিয়া যাইতে চাহে নাই। বিজয়লক্ষ্মী পণ্ডিতে লিখেছিলেন নাকি অনাহারে ও মহামারীতে লোকে মরেছিল 50,000, পরের বছরও পর্যাপ্ত ফসল না হওয়ায় খাদ্যাভাবে দুর্ভিক্ষে লোকে মরেছিল হাজার হাজার। তখনকার শাসকবর্গ তো এই দুর্ভিক্ষে মৃত্যুকে স্বীকারই করতে চান না। এখন এত যুগ পরেও যেমন অনাহারে মৃত্যু, তাঁদের ধারণা যে দেশের লোকের ক্ষুধা সহ্য করিবার ক্ষমতা এত বেশি এবং ঘাস পাতা প্রভৃতির দ্বারা ঘূর্ণি বৃদ্ধি করিবার দক্ষতা এমনই স্বাভাবিক যে এদেশের শব্দকোষে দুর্ভিক্ষ কথাটির প্রয়োগ একরূপ অবান্তর। তখনও নিশ্চয়ই বাত্তা বন্যা নিপীড়িত বৈশাখী পালের প্রচুর শাকপাতা, এই যেমন সরন্তি, শুষ্নি, নাহাঙা, ঘোড়াকানা, মুথা, ঘলঘষি, শ্যামা ইত্যাদি জন্মেছিল, আর তাই খেয়ে পেট ভরিয়েছিলেন নদীধারের রগড়া, কাঠুয়া পাল, বহরা দড়ি, কুচলা দাঁড়ির কেওট কৈবর্তরা, বেড়া বিষুই খাটুয়া পরামানি কুঁড়কাড়া ঘরের লোকজনেরা। কুচলা দাঁড়ির কেওট কৈবর্তরা, বেড়া বিষুই খাটুয়া পরামানি কুঁড়া কারাঘরের লোকজনেরা, আর কেউ কেউ তো সে পেট চেপে নিজের ক্ষুধাটাকেই গিলে খেয়ে ফেলেছিলেন। সেই অবস্থায় নদী জলে ঝাঁপিয়ে পড়ে জলকেলি খেলতে খেলতে কেউ কেউ বৈশাখী পালের দিকে দৃষ্টিপাত করে নিশ্চয়ই ওই রকমই বলেছিলেন, আলো তুই যে কইথিলু বৈশাখী পালে যুদ্ধ হইবে, কই এখনো তো হেলানি। যুদ্ধ হয়েছিল, ঘোরতর যুদ্ধ। তার আগে বৈশাখী পালের পালাগান শুনতে শুনতে আবিষ্কার করে ফেলেছি সেই ধবধবে পৈতে পরিহিত গৌরকান্তি হয়ে দেহধারী সুশিক্ষিত দার্শনিক মানুষটার কেবলই শূন্য 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 লিখন আর সবু উড়ি গেলা, আর কাউ কিছুই নয়। তীরবর্তী তীর্থ পরিক্রমায় বেরিয়ে কোনো পরিব্রাজক হঠাৎ সেই তীর্থে স্বীয় গুরুজির মন্ত্র প্রভাবে কোনো কিছুর অলৌকিক প্রকাশ দেখে ফেলে, অন্তত চাক্ষুষ না হোক মনে মনে আহা কি দেখিলাম, জন্ম জন্মান্তরেও ভুলিব না বলে আত্মপ্রসাদ লাভ করেন, ঠিক তেমন করে আমিও উল্লসিত হয়ে পড়ি সেই জিনিসটার গুরু অর্থ তাৎপর্য আবিষ্কার করে ফেলে।
পৃষ্ঠা 171। আসলে অপুত্রক বাবু চৌধুরী লক্ষ্মীনারায়ণ ষড়ঙ্গী লোকান্তরিত হলেন আর রোহিণীগড় অনাথ হয়ে গেল। দূরবর্তী গ্রাম বনডাহি থেকে একমাত্র বিবাহিতা কন্যা শৈলবালা এসে রোহিণীগড়ের হাল ধরলেন। শৈলবালা ছিলেন ডাকসাইটে সুন্দরী ও দাপুটে রমণী। তিনি যেমন এলেন সঙ্গে নিয়ে এলেন তার স্বামীকেও। শৈলবালার স্বামী থিলা যাহার, নগেন মহাপাত্র নাম তাহার। প্রচুর ভূসম্পত্তি, গোমহিষাদিও স্থাবর অস্থাবর সম্পত্তি থেকে জমিদারির আয় বার্ষিক প্রায় 10 লক্ষ টাকা। এত বিশাল সম্পত্তি একা হাতে আগলাবেন কি করে অবলা শৈলবালা? বনডাহিতে নিজের জমিদারি ছেড়ে তাই সদাশয় নগেন মহাপাত্রকেও সসম্মানে আসতে হয়েছিল রোহিণীগড়ে। আর তাছাড়া স্বর্গত বাবু লক্ষ্মীনারায়ণ ষড়ঙ্গীর বিশাল সম্পত্তির উত্তরাধিকার তো এক অর্থে তাঁরও। বাবু লক্ষ্মীনারায়ণ ষড়ঙ্গীর মৃত্যুর অব্যবহিত পরেই তখনও পারলৌকিক ঘাটক্রিয়াদি শেষ হয়নি। আত্মীয় কুটুম্বের গড়বাড়ি গমগম করছে, নাকি তখনই দরকার হয়ে পড়েছিল কয়েক লক্ষ টাকাও প্রায় 5 কেজি পরিমাণ স্বর্ণালঙ্কার অন্যত্র সরিয়ে ফেলার, নাকি নগেন মহাপাত্রের হাত মারফত সে সমস্তই বনডাহি শ্বশুরালয়ে পাঠিয়ে দিয়েছিলেন শৈলবালা। বনডাহি গ্রামে প্রবেশ এলা, তার ভাইগণ সবে বসিয়া ফিলা। সেই বিপুল পরিমাণ অর্থ আর স্বর্ণালঙ্কার সদাশয় নগেন মহাপাত্র চুপি চুপি সিন্ধুকে তুলে রাখলেন। কাকপক্ষীটিও টের পায়নি। মনে মনে ভেবে ভারী আত্মপ্রসাদ লাভ করলেন। সত্য রোহিণীগড়ে ফিরে এসে যোগও দিলেন মৃত শ্বশুর মহাশয়ের পারলৌকিক কাজে। পাশে দাঁড়িয়ে থেকে অবাঙালি ভোজনও করালেন। হাতিবাঁধির ডোমপাড়া সন্তোষবাগ তখন অবধি প্রায় 10 ঘণ্টা রসগোল্লা গলাধঃকরণ করেছিলেন পরিবেশকারীদের বলে তাঁকে আরো 2 ঘণ্টা বেশি খাওয়ালেন। তিনি মানুন আর নাই মানুন, রামাবাগ, বামাকৈবর্ত, কালীবাগদিদের হাতে করে মিষ্টি খাওয়ালেও তার মন কিন্তু পড়েছিল সারাক্ষণ বনডাহির ওই সিন্ধুকে, ওই যেখানে তার প্রাণভোমরা রাশি রাশি টাকা আর ভরি ভরি সোনা গচ্ছিত রাখা আছে। এর আগে জমিদারির কথা কোথায় বা পড়েছি, ওই এক ট্রান্সলেশন করতে গিয়ে পিকে দে সরকার ছাড়া ওই যেখানে আছে নগেন্দ্রনাথ মহা ধনবান ব্যক্তি জমিদার, তাহার বাসস্থান গোবিন্দপুর, যে জেলায় সেই গ্রাম, তাহার নাম গোপন রাখিয়া হরিপুর বলিয়া তাহার বর্ণনা করিব। নগেন্দ্রবাবু যুবাপুরুষ, বয়ঃক্রম 63 বর্ষ মাত্র। নগেন্দ্রনাথ আপনার বজরায় যাইতেছিলেন। প্রথম 2-1 দিন নির্বিঘ্নে হয়ে গেল। মহেন্দ্র দেখিতে দেখিতে গেলেন নদীর জল অবিরল চলচল চলিতেছে, ছুটিতেছে, বাতাসে নাচিতেছে, রৌদ্রে হাসিতেছে, আবর্তে ডাকিতেছে। বাপরে, কি বোম্বাস্টিক, কি কঠিন ট্রান্সলেশন! অথবা আর একটা, হরিদ্রা গ্রামে একঘর বড় জমিদার ছিলেন। জমিদার বাবুর নাম কৃষ্ণকান্ত রায়। কৃষ্ণকান্ত রায় বড় ধনী। তাহার জমিদারির মুনাফা প্রায় 2 লক্ষ টাকা। তুলনায় অপেক্ষাকৃত সহজ। তাহলে হরিদ্রা গ্রামের জমিদারের থেকেও রোহিণীগড়ের জমিদারের আয় বেশি? পৃষ্ঠা 172। কোথায় 2 লক্ষ আর কোথায় 10 লক্ষ টাকা? সে যা হোক, রোহিণীগড়ের কাজকর্ম মিটে গেল। বাবু নগেন মহাপাত্র বনডাহি নিজের গৃহে যাবার জন্য অস্থির হয়ে উঠলেন। খুবই স্বাভাবিক, অতগুলো টাকা, অত ভরি সোনা। স্ত্রী শৈলবালাও অরাজি হলেন না। স্বামীকে দ্রুত তুলে দিলেন গোশকটে। গরুর গাড়ি ছাড়া তো তখন আর গতি ছিল না। অবশ্য রোহিণীগড়ের একটা নিজস্ব কালো রঙের মোটর কার ছিল, সে তো আমরাও দেখেছি। গরুর গাড়িতে স্বামীকে তুলে দিয়ে গাড়োয়ান মানকে রাজকুমারী শৈলবালা হুঁশিয়ার করে দিয়েছিলেন, মানকে গাড়ি চালাইবু, চোখ কান খোলা রাখি, ঘুমে দমে ঢুলি পড়বুনি। মানকে ঘাড় নেড়ে হেসেছিল। হ্যাঁ, সে চোখ কান খোলা রেখেই গাড়ি চালাবে, ঘুমে একটুর জন্য হলেও ঢলে পড়বে না। তবে মনে মনে সে বলল, ঘুম কি মানে অদাবুদা? তার মানে ঘুম এলে সে কিছুই মানবে না, ঝোপঝাড় নদী নালা যেখানে হোক ঘুমিয়ে পড়বে। গোশকট রওনা দিল। ডুলুং নদী তীরবর্তী বনডাহি গ্রামে পৌঁছেও গেল। মানকে একটু জন্য হলেও 2 চোখের পাতা এক করেছে। গোশকট রওনা দিল। ডুলুং নদী তীরবর্তী বনডাহি গ্রামে পৌঁছেও গেল। মানকে একটুর জন্য হলেও 2 চোখ পাতা এক করেনি।
গোবিন্দপুরের জমিদার নগেন্দ্রনাথের ন্যায় বনডাহির জমিদার নগেন্দ্র মহাপাত্র যদি বজরায় যেতেন, তাহলে তিনিও নিশ্চয়ই দেখতে পেতেন ডুলুং নদীর জল অবিরল চলচল চলিতেছে, ছুটিতেছে, বাতাসে নাচিতেছে, রৌদ্রে হাসিতেছে, আবর্তে ডাকিতেছে। ডাইনে বাঁয়ে বাঁশঝাড়ের ভিতর দিয়ে গোসকট বনডাহির জমিদার বাড়ি সিংদুয়ারে দাঁড়িয়ে পড়ল। লাফ দিয়ে বাবু নগেন মহাপাত্র গাড়ি থেকে নেমে পড়লেন। এরকম জায়গায় এসে পালাকার সন্তোষ দাস বর্ণনা দিচ্ছেন, বাবুর কাজকর্ম শেষ হইলা, নগেন মহাপাত্র ঘর ঘুরিলা, সদরে তালাকু ভাঙ্গা দেখিলা, ঘর ভিতরকু প্রবেশ এলা, সিন্ধুকে যাই নগেন হাত মারিলা, টাকা সোনা সবু ফাঁকা দেখিলা, সিন্ধুকে নগেন মাথা কুড়িলা, আও কিছু নাই, সবু উড়ি গেলা। এতক্ষণে মার্কোপোলো কি ভাস্কো ডা গামার মতো আমিও আবিষ্কার করে ফেলি গড়বাড়ির প্রশস্ত বারান্দার এ মাথা সে মাথা, দোদুল্যমান ধপধপে উপবিদ পরিহিত শোভিত গৌরকান্তি দেহধারী ভ্রাম্যমান মানুষটার কলমে যেন শুধু শূন্য শূন্য শূন্য। কেন মুখে কেবলই ওই কথা, সবু উড়িয়া গেল, আর কিছুই নাই। আবিষ্কারের আনন্দে যেমন উল্লসিত হয়ে পড়ি, তেমনি দুঃখে কেঁদেও উঠি। কেন যে কেঁদে উঠলাম তখনই বুঝতে পারিনি, হয়তো পরে বুঝবো। তবে তৎক্ষণাৎ ভেবে বড় দুঃখ হলো। টাকার সোনা হারানোর শোক সন্তাপে অত বড় ভালো মানুষটা হয়ে গেলেন কিনা বদ্ধ উন্মাদ। তাই ঘুণাঘুণ করে খঞ্জনির তালে বল উঠল, বিধি যাহা লেখিয়াছে কপালে, বৈশাখী পালে গো বৈশাখী পালে। পৃষ্ঠা 173। বাবু নগেন মহাপাত্র উন্মাদ হয়ে গেলে ফের একা হয়ে গেলেন শৈলবালা। তবে তার দূরদর্শিতা বাড়ল বই এতটুকু কমল না। কত দূর দূর তল্লাটে, কোথায় দাঁতন, কোথায় নাড়াগ্রামে থুরিয়া কলমা পুখুরিয়া, কোথায় ধামাল উপর বন্যা নারদা, কোথায় ছাতিনাশোল নয়া বসান দেউলবাড়ে তার জমিজমা কাছারি বাড়ি, গড় বাড়ির ছাদে উঠে দাঁড়ালেই রোল গোল্ডে চশমা চোখে তিনি যেন সবকিছুই স্পষ্ট দেখতে পান। ওই তো জ্যৈষ্ঠের মাঝামাঝি সময়ে রহিন হয়ে গেল, 5 ঝাল 10 ঝাল লাঙল একসঙ্গে নেমে গেল একলপ্তে ধামাল উপর বন্যা নারদার লাখেরার জমিতে, থুরিয়া কলমা পুকুরিয়া নদীধারের পাল জমিতে এন্তার আখের পোতা হচ্ছে, নদী থেকে তেড়ায় ভরে জল তুলতে জমিতে বাতান দিচ্ছে জেনা পইড়া সাউঘরের মুনিশরা। ওই তো সব কালো কালো ডেঁ পিঁপড়ের মতো মুনিশ মহিন্দরের দল পিলপিল করে হেঁটে চলে বেড়াচ্ছে। ওই তো দেখা যাচ্ছে বিলময় বাতানো জলের চকচকে রূপালি রেখা কিলবিল করছে সাপের মতো। ওই তো শ্রাবণ ভাদ্রে দাঁতনে সোনাকানিয়া সারশঙ্কা নেকুর শ্রেণীর হালি জমিতে কারহান চলছে, বিদ্যা দিয়ে ঘাস বাছা হচ্ছে। ওই তো বৈশাখী পালের বাদাম তুলে গাদা করছে কুলি কামিনরা। বাদাম শেষ করে এবার ছোলা তুলবে, অড়হার কাটবে আর আখ কাটবে, মাদা করে করে চৈতালি বৈতাল লাগাবে। ছাদে দাঁড়িয়ে মনশ্চক্ষে একলপ্তে অনেক দূর অবধি দেখতে পেতেন শৈলবালা। আমরা ইতপূর্বে কখনো সোনার চশমা দেখিনি, তাই স্কুল যাতায়াতের পথে গড় বাড়ির নিচে দাঁড়িয়ে চশমা দেখার অছিলায় উঁকি মারতাম ছাদে সদর দরজায়। অবশ্যই দেখা হতো না, বেলা হতো না, এই জন্যে যে সচরাচর তিনি আলসে কোণেই ভর দিয়ে নিচে কখনো উঁকি মারতেন না, সদরে আসতেনও কচিত কদাচিৎ। হয়তো উঁকি মারলে মাথা ঘুরে পড়ে যাবার তার আশঙ্কা ছিল, হয়তো অত বড় মানুষ অত সহজে ঘাড় নত করায় মানা ছিল। তাই স্কুলের সেক্রেটারি হিসাবে স্কুল পরিদর্শনে এলে আমাদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যেত সোনার চশমা পরিহিত মানুষটাকে দেখার জন্য। সে সময় হয়তো কি কারণে আমাদের হেডমাস্টার শ্রী উমেশচন্দ্র দে ট্রিপল এর সঙ্গে তার তর্ক বেঁধে যেত, আর সে বিতর্ক চলত ঘন্টার পর ঘন্টা। কখনো কখনো তর্ক অমীমাংসিত রেখেই চটির ফটর ফটর আওয়াজ তুলে তিনি স্কুল চত্বর ছেড়ে যেতেন। তার সোনার চশমায় রৌদ্র লেগে সে সময় ঝিলিক মারত। এহেন উজ্জ্বলা তর্কবিলাসিনী দূরদর্শনী শৈলবালারও দরকার হয়ে পড়ল ম্যানেজার খোঁজার। শৈলবালা ম্যানেজার খুঁজিলা, নতুন ম্যানেজার যাই পৌঁছিলা। হয়তো দূরদর্শিনী শৈলবালা মনে মনে দেখতে পাচ্ছিলেন, ওই যে বিলে বাতানে নেংটি পড়া কালো কালো ডেউ পিঁপড়ের দল এখন ঘুরে বেড়াচ্ছে, তারা ক্রমশ বড় হবে
বড় হচ্ছিল, এখনই শক্ত হাতে না ধরলে কুড়ে কুড়ে একদিন সমস্ত জমির আল কেটে ঝাঁঝরা করে দেবে, এমনকি মাটি খুঁড়ে খুঁড়ে গড় বাড়ির অন্দরমহলেও ঢুকে পড়বে। পৃষ্ঠা 174। ম্যানেজার এলেন। কেতাদুরস্ত ম্যানেজার মহাশয়ের নামটি শ্রীকান্ত আচার্য। পরনে ধপধপে পাট ভাঙা ধুতি, ধুতির কোঁচাটি সদা সর্বদা বাঁ হাতের কনুইয়ের ভাঁজে স্থাপিত, ডান হাতের মুঠোয় স্টিলের সিগারেট কেস। বাবু বাবু চেহারার লোকটা কেমন যেন খাপছাড়া ভাবে আচমকা রোহিণীগড়ে এসে পড়লেন। তল্লাটে আমার দেখা ওই প্রথম স্টিলের সিগারেট কেস। ঘুরতে ফিরতে ঝকঝক করতো, আর যতই ঝকঝক করতো আমাদের কৌতূহলও ততই বেড়ে যেত। আমাদের চোখের সামনে কৌটোটা বাবু একবার খুলুন না, দেখি না ভিতরে কিভাবে রাখা আছে ধূপদুরস্ত সিগারেটগুলো। বস্তুত সিগারেট নয়, কৌটোটা খোলা পড়ার কলকাঠি দেখবার ইচ্ছায় আমরা যারপরনায় উৎসুক থাকতাম, কিন্তু আমাদের যাতায়াতের ওইটুকু সময়ের মধ্যে কোনোদিনই কৌটোটা খোলা হতো না, আমাদেরও আর দেখা হতো না। তবে বাবু নগেন মহাপাত্রের সঙ্গে শ্রীকান্ত বাবুর দৈবাৎ দেখা সাক্ষাৎ পৌঁছে দিত এক তুরীয় অবস্থায়। যুযুধান দুই প্রৌঢ়, একজনের অস্ত্র বলতে সবু উড়ি গেলা আউ কিছু নাই অথবা শূন্য শূন্য শূন্য, আরেকজনের প্রতিপক্ষের প্রতি সীমাহীন উপেক্ষা অথবা স্টিলের সিগারেট কেস। পরিশেষে হাতে ধরা সিগারেট কৌটোয় তর্জনী আর বৃদ্ধাঙ্গুষ্ঠ ঠেকিয়ে দু তিনটে টোকা জয় না পরাজয় সূচিত করত, ঠিক বুঝা যেত না। তবে মোরগ লড়াইয়ের মতো দুই প্রৌঢ়ের মুখোমুখি লড়াই বা সাক্ষাৎকারের কথা গড়ের চৌহদ্দি ছাড়িয়ে বহির্গড়ের মহল্লায় মহল্লায় ছড়িয়ে পড়ছিল। বাস্তবে যেটুকু ঘটত প্রকৃতপক্ষে তার উপর রং চড়িয়ে আরো বেশি বেশি করেই রটে যাচ্ছিল। সে যা হোক, ম্যানেজার শ্রীকান্ত আচার্যের হাতে কিন্তু জাদু ছিল। সেই জাদু বলে বৈশাখী পালের 125 বিঘা বায়না করা জমি রাতারাতি হয়ে দাঁড়ালো পিতা কর্তৃক পুত্রীর নামে দানপত্র, গিফট ডিড। শুনো শুনো শৈলবালা রে, তুই তোর নামে যে বৈশাখী পাল আছই। শৈলবালা শুনি আনন্দ হেলা। শৈলবালা খরিদ্দার খুঁজিলা, খরিদ্দার খুঁজিতে আর যাই পৌঁছলা সেই খরিদ্দার বহরাদারি গ্রামে ঘরটি, আর গয়া দত্ত বলি নামটি তাহার। আর তখনই বৈশাখী পালের সেই ছাতিনা গাছের ডালে বসে দাঁড়কাকটা হেঁড়ে গলায় কু দিল, যুদ্ধ আসছে। বহরাদারির গয়া দত্ত, রগড়া গ্রামের রিকুমণ্ডল, কুবের পাত্র, সন্তোষ পাত্র, বেনি পাত্র, মোট 21 জন চাষি নগদ 16,000 টাকায় বৈশাখী পাল ক্রয় করার ফের বায়নানামা করে গড় থেকে হাসতে হাসতে বেরিয়ে এলেন। 21 জন শেয়ার হেলা, পালের টাকা তারা মেটাইয়া দিলা। প্রকৃতপক্ষে যুদ্ধেরও শুরু হয়ে গেল তখন থেকে। পুরাতন পার্টি নতুন পার্টি দুই শিবিরেই সাজো সাজো রব। পুরাতন পক্ষের সেনাপতি বীর কালিদাস ওরফে কালীদহ, বীর শ্রী উমেশচন্দ্র দে ট্রিপল-এম, নতুন পক্ষের সেনাপতি বীর গয়া, বিকু, কুবের, সন্তোষ, বেনি, আরো অনেকে। তাছাড়া আগের পক্ষে যারা চেয়েও জমির শেয়ার পাননি, সে বিরোধিতা করতে তারা জড়ো হলেন নতুন পক্ষে। আর যারা পরের পক্ষের দলে থেকেও শেয়ার পাননি তারা গেলেন প্রথম পক্ষে। কুরু পাণ্ডবের যুদ্ধেও এমনটা হয়েছিল। মহাভারতেই পড়েছি, ধৃতরাষ্ট্রের পুত্র হয়েও যুযুৎসু কৌরব পক্ষে যোগ না দিয়ে যোগ দিয়েছিলেন পাণ্ডব পক্ষে, কারণ তিনি জানতেন অমর্ষপরায়ণ দুর্বুদ্ধি দুর্যোধনের অচিরাৎ পতন ও মৃত্যু হবে। সেবার পুরাতন পার্টি বৈশাখী পালের উর্বর পলি জমিতে চাষ করেছিলেন বাদামের, কাজু বাদাম নয়, যাকে বলে চীনে বাদাম। আর চীনে বাদামের ফলনও হয়েছিল দেখবার মতো। লহ লহ করে আকাশে ডগা তুলেছিল হালি বাদামের বুদা। নতুন পার্টি এসে একসঙ্গে 10 ছাল 20 ছাল লাঙল চালিয়ে বাদামের বুদা উপড়ে ফেলে তার উপর সর্ষে বুনে দিলেন। পুরাতন পার্টি কদিন চুপচাপ থাকলেন, কিছুই করলেন না, খালি ছাতিনা গাছের ডালে বসে অলম্বুস দাঁড়কাকটা সমানে ল্যাজ দুলিয়ে গলা ফুলিয়ে ডেকে গেল। তল্লাটের লোকজন, নিকটবর্তী ক্ষেত খামারের কাজ করা মুনিশ মাহিন্দররা, নদীতে স্নানে আসা হাটুয়া অহাটুয়া বধূরা, নৌকার মাঝিরা, মাছমারা জেলেরা, গরু বাগাল ছাগল বাগালরা সব সব একধারসে জেনে গেল যুদ্ধ আসছে, যুদ্ধ আসছে, যুদ্ধ আসছে। গড়ের ছাদে ভ্রাম্যমান রাজকুমারী শৈলবালাও কি আর মনশ্চক্ষে দেখছেন না?
তারই ম্যানেজার শ্রীকান্ত আচার্যের আশ্চর্য কেরামতিতে ওই দূর পশ্চিমে রগড়া কাঠুয়াপাল সমীপে যেন দিক চক্রবালের অত্যন্ত সন্নিকটে নদীগর্ভে উত্থিত বৈশাখী পালের কেশর ফলিয়ে লাল ঘোড়া ছুটে আসছে। সর্ষের বীজ ফেটে সর্ষের চারা এলো, চারা দিন দিন করে বড় হলো, গাছ হলো, তারপর তো ফুলে ফুলে লাল নয় হলুদ হয়ে গেল গোটা বৈশাখী পাল। আর তারপর তার কি শোভা! আসলে তলে তলে সৈন্য সামন্ত সংগ্রহ করছিল পুরাতন পার্টি ও নতুন পার্টি। কোনো পার্টিরই আর সাহস হচ্ছিল না সৈন্য ছাড়া একা একাই বৈশাখী পালের দখল নিতে, সে যে পার্টি চরের মাটিতে চারা পোতক না কেন। গয়াদত্ত বলি নাম তাহার, সৈন্য জোগাড় করিলা আর নেগুড়িয়া গ্রামে প্রবেশেলা, কিছু মুসলমান আসি জুটিলা, নেগুড়িয়া দলের মালিক আর গুলাব খাঁ বলি নাম তাহার। হাত জোর করে গুলাব খাঁ বললেন, বাবুজি আপনার হয়ে জান কবুল করে দেব, লেকিন যুদ্ধে যদি মারা যাই আমাদের পরিবারকে দেখবেন তো? গয়াদত্ত আশ্বাস দিলেন, সে আর বলতে গুলাব ভাই, নিশ্চিন্তে এখন যুদ্ধে যাও, সব দায়িত্ব আমার। কিলকিলা করে নেগুড়িয়া গ্রামের মুসলমান লাঠিয়ালরা দৌড়লেন বৈশাখী পালের দিকে। তাদের বিবিরাও ঝটিতি ঘরের বাইরে এসে ঘরের বেড়ার খুঁটি ধরে আছড়ে পড়ে নিমেষ চেয়ে থাকলেন। শুধু নেগুড়িয়া কি আর তেঁতুলিয়া গ্রামের সৈন্যরাও বিপিন দলুইয়ের নেতৃত্বে গয়াদত্তের দলে এসে যোগ দিলেন। পুরাতন পার্টিও কম সৈন্য জোগাড় করলেন না, তারা লোকার্নেল, তারা ডিহা, মাটিহানা, পেটবন্ধি, মলাই, রথকাহালিয়া, সাঁকড়াদাঁড়ি আর সাতাগ্রাম থেকে। পৃষ্ঠা 176। চোখা চোখা তীরন্দাজ আর গাঁট্টা গোট্টা লাঠিয়াল সব বৈশাখী পালে এসে শুরু করে দিলেন ভয়ঙ্কর যুদ্ধ। প্রথমে সর্ষে ক্ষেত তছনছ করলেন, বাদামের গাছ উপড়ে ফেললেন, ডাঁসা বাদাম যত পারলেন পুড়িয়ে খেলেন। গাইয়া যুদ্ধ আর কি, গ্রামে ঘরে আমরা তো যুদ্ধ দেখেছি, বড়জোর যাত্রায় মোহরা নাচ আর ফড়ি খেলে, মাথায় কাগজের মুকুট পরে, পিঠে চিড়িতনাকা ঝালুর দুলিয়ে, হাতে গলায় রঙিন কাগজের বালা ও মালা পরে, রাংটা মোড়া কাঠের তলোয়ার ও বাঁশের তীর ধনুক নিয়ে নেচে নেচে বিচে বিচে মহড়া নাচে যুদ্ধ করতে। ফাটাদার সিংয়ের ছেলে লালমোহন সিং মহড়া নাচের এহেন যুদ্ধে আসরমাত করে ছাড়তেন। দর্শকদের ভিতর থেকে হাততালির ছড়ার সঙ্গে ঘন ঘন চিৎকার উঠত, এনকোর এনকোর, অর্থাৎ যুদ্ধটা আবার হোক আবার হোক। নতুন পার্টির গয়াদত্ত সৈন্যদের খাবারের নিমিত্ত বৈশাখী পালের ভার ভার মদ আর মাংস পাঠালেন। মদ মাংস গেলা ভারকু ভাগ, সৈন্য মেনে বসি খাইলা। আর তাদের লক্ষ্য করে পুরাতন পার্টির সৈন্য সামন্ত তীর ছুঁড়তে লাগলেন বর্ষার মতো। তীর ছাড়িতে দেখি তাহার যে যাহার ঘরকু পালাইলা। আর প্রথম দিনের যুদ্ধে কেবলমাত্র পুরাতন পার্টির গোটাকতক তীরের খোঁচা খেয়েই নতুন পার্টি অর্থাৎ গয়াদত্তের লাঠিয়াল লোকজন যে যার গ্রামের দিকে, ঘরের দিকে দৌড়ে পালালেন। যেমন অতীত ভবিষ্যৎ বর্তমানজ্ঞ সকল বিষয় প্রত্যক্ষদর্শী সঞ্জয় রণক্ষেত্র হইতে প্রত্যাগত চিন্তাপরায়ণ ধৃতরাষ্ট্রের সমীপে সহসা সমুপস্থিত হইয়া দিন বচনে যুদ্ধের খবর পরিবেশন করতেন, তেমনি ম্যানেজার শ্রীকান্ত আচার্য ধুতির কোঁচা বাম হস্তে ধারণ করে রোহিণীগড়ের অন্তর্মহলে প্রবিষ্ট হয়ে হয়তোবা স্টিলের সিগারেট দানির উপর তর্জনী আর বৃদ্ধাঙ্গুষ্ঠের মৃদু টোক্কা নিনাদে খবর দিতেন, বৈশাখী পালের যুদ্ধে আজ নতুন পার্টি গয়াদত্তের হার হয়েছে। অন্ধ ধৃতরাষ্ট্র যেমন ভীষ্মের নিধন বার্তা শ্রবণে নিতান্ত কাতর হয়ে সঞ্জয়কে পুনঃ পুনঃ জিজ্ঞাসা করতেন, হে সঞ্জয়, তিনি যুদ্ধযাত্রা করিলে কাহারা তাহার অনুগমন করিয়াছিল, কাহারা পূর্ববর্তী ছিল, কাহারা তাহার নিকটে অবস্থান করিয়াছিল, কাহারা তাহার নিকট হইতে প্রতিনিবৃত্ত হইয়াছিল, কোন সকল বীর তাহাকে বেষ্টন করিয়াছিল ইত্যাদি জানতে চাইতেন। তেমনি শৈলবালাও কি আর জানতে আগ্রহ প্রকাশ করতেন না, কালীদহ উমেশদের দলে কারা কারা আর গয়াদত্তের দলেই বা কারা কারা যোগ দিয়েছিলেন আর কিভাবে যুদ্ধ করেছিলেন ইত্যাদি ইত্যাদি। শুরু হয়েছিল এক শনিবারে, সপ্তমীর দিন, রবিবার অষ্টমীর দিন যুদ্ধ বন্ধ ছিল, সোমবার নবমীর দিন ফের যুদ্ধ শুরু হলো, নবমী দিনে সে দুর্গাপূজা, বলিদান নিলে যে দশভূজা। নিশ্চয়ই ঠাকুর দালানে নেমে বসেছিলেন
পাট ভাঙা গরদ পরিহিতা শৈলবালা তখন জলজল করছিল প্রতিমার মুখ চোখ। প্রতিমার পশ্চাতে রাংতায় আর শোলায় মোড়া চালচিত্রে শিরোপরি ছিল দেবাদিদেব মহাদেবের অধিষ্ঠান। প্রতিমার সামনে তসরের ধুতি পরিহিত গায়ে নামাবলী শ্রী সুরেশচন্দ্র ত্রিপাঠী, আমাদের স্কুলের সংস্কৃতের পণ্ডিত মশাই, গদগদ চিত্তে ঘন ঘন আউড়ে চলেছেন শ্রী শ্রী চণ্ডী, ওই যে যা দেবী সর্বভূতেষু। পৃষ্ঠা 177। শৈলবালা মণ্ডপের এক কোণে দাঁড়িয়ে রোল গোল্ডে চশমা চোখে এক দৃষ্টে চুপচাপ চেয়ে আছেন প্রতিমার দিকে। কেন চেয়ে আছো গো মা? বহুদিন বাদে এই বংশেরই কোনো এক গায়িকার ওই গানটি গেয়েই গানের জগতে বিখ্যাত হবার সম্ভাবনা দেখা দেবে। দালান চত্বরের এক কোণে ওই যেখানে ঢাকিরা বসে থেকে মাঝে মাঝে ঢাকে কাঠি দিচ্ছেন, তাদেরই সংলগ্ন প্রায় গা ঘেঁষে 2-4টা পাঁঠা নির্ভাবনায় বটপাতা চিবোতে চিবোতে থেকেই ম্যাঁ ম্যাঁ করে মৃদু স্বরে ডেকে উঠছিল। কিছুক্ষণ পরে তাদের বলিদান পর্ব সাঙ্গ হলো। গড়ে শেষ হলে তো বৈশাখী পালে বলিদান পর্ব শুরু হলো। গাইয়া যুদ্ধে আশপাশের গ্রাম থেকে কাতারে কাতারে সৈন্য আসছে মানে গাইয়া কথায় বলতে হলে বলতে হয় কুদি মেরে দৌড়ে আসছে, মুখে একরকম শব্দ করছে যাকে বলে কুলকুলি। কুরুক্ষেত্রের যুদ্ধের ন্যায় সেই কিলকিলা শব্দ ছাড়া ক্রকচ, গোস্টিঙ্গ ভেরি, মৃদঙ্গ, মুরজধ্বনি শোনা যাচ্ছে না। হাতি ঘোড়াও নেই, বৃংহতি রেশারবও শোনা যাচ্ছে না। 2-4টা কুকুর জাহার্ত চিৎকার করে পালের এ মাথা সে মাথা পর্যন্ত দৌড়ে বেড়াচ্ছে, তারা যেন নব সেনাপতির আগমন বার্তা ঘোষণা করে যাচ্ছে। পালের খ্যাঁকশিয়ালগুলো এখন গর্তে মুখ লুকিয়ে ঘাপটি মেরে বসে আছে। কাঁকড়ার খোঁজে তাদের এখন বাহির হবার উপায় নেই। তাছাড়া তারা তো নিশাচর। দিবাবসানে গা ঝাড়া দিয়ে তারা বেরিয়ে আসবে উলুম ঝুলুম। ওই যখন হাটুয়া পাড়ায় চড়িয়ানির গান শুরু হবে, কুহ কেহি দেখিয়াছ কি কোণে গলা মো চন্দ্রবদন, কিংবা আলো যুবাকালে মো পাশে নাহি মোর ঘৈতালো। এই জায়গায় কবিয়াল সন্তোষরা লিখেছেন, আবার পুরাতন পার্টি তীর ছাড়িলা, নতুন পার্টি তেরপল দিয়ে ঘিরি ফেলিলা। অর্থাৎ সেই ভুয়ো রচনা, সেই নাগবান মারলে গরুর বান দিয়ে প্রতিহত করা। এই সময়ই সমরে প্রবেশ করলেন বীর কালী জানার পুত্র বীর কানাই জানা। তার অমিত বিক্রমের ছত্রখানা হয়ে পড়লেন পুরাতন পার্টির সৈন্যবৃন্দ। প্রাণভয় ভীত যে পারলেন যেদিকে দৌড়ালেন। রণক্লান্ত কেউ হাজল করে ঘরে পৌঁছে আছাড় খেয়ে মূর্ছিত হলেন। কেউ প্রাণ গেল মোহর বলে ভেউ ভেউ করে কেঁদে উঠলেন। পৃষ্ঠা 178। সে যেন সবকিছুই দেখা যাচ্ছে, তার চোখ ফেটে অঝরঝর জল গড়াচ্ছে। যুদ্ধক্ষেত্রে স্বজনহারা সন্তানহারা আলুলায়িত কুন্তলা গান্ধারী যেমন কালী জানা স্ত্রীও তেমন বৈশাখী পালে নিহত স্বামীর সব আঁকড়ে, সব তো নয়, সবের খণ্ডাংশ আঁকড়ে ধরে রোদন করে চলেছেন সারা রাত। এইভাবে যুদ্ধ শেষ হইলা। একলা কালী জানা পালে রহিলা। কালী জানার বউ থিলা যে আর রোদন করিয়া পাল মাঝার। 3 দিন লাশ পড়িথিলা, 4 দিনে লাশ চালান গেলা। সপ্তমী অষ্টমী নবমী দশমীর দিন বেশ ঘটা করে দুর্গা ঠাকুরও বিসর্জন হয়ে গেল স্থানীয় জমিদারের আবাস ঘরে।